সেই ভয়াবহ কথা মনে পড়লে হঠাৎ করে আমি নিজে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। তার অনেক পরিচয় আছে, কিন্তু সব থেকে বড় পরিচয় হলো তিনি একজন সফল নায়ক। কি করেছেন চলুন জানা যাক। এমন একটা রাত্র আমার গেছে, এখন পর্যন্ত সেরকম একটা রাত্র এখন পর্যন্ত আর আসে নাই। তার কৌশলের কারণে বেঁচে গিয়েছিল শত শত মানুষ। ভয়ের যাত্রা এত তীব্র ছিল ঠিক কল্পনা করা যায় না। ওরা তো অনেকে এমনকি পায়খানা বসে করে দিচ্ছে যে আজকের ওরা বাঁচবে না। ঢেউয়ের আঘাতে লঞ্চটা 20 হাত উপরে উঠেছিল, আর সেই ভয়ে লঞ্চ মাস্টার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সেই পরিস্থিতির ভেতর নায়কের ভূমিকায় অবতীর্ণ হন মোহাম্মদ রাজু। চলুন তার কাছ থেকে জানা যাক সেই ভয়াবহ রাতের কথা। ওটা একটা ঝড়ে পড়ছিলাম, ঘূর্ণিঝড় কালবৈশাখী। আমার মাস্টার আমার সাইডে দাঁড়ানো ছিল। ওই ঝড় তুফানটা দেখে উনি নিজেই হঠাৎ তখন ওই সেন্স হারাই ফেলায়, কিন্তু আমি ছিলাম কারণ সেই ভয়াবহর কথা এখনো আমার স্মরণ হয়। ওই ভয়াবহর একটাই ছিল, তখন ওই আমরা তাফালবাড়ি এবং সাপলাজা ঘাট ধরে চরদোয়ানি লাইনে লঞ্চ চালাই। চরদোয়ানি সাপলাজা চরদোয়ানি কচুবাড়ি একটা জায়গা আছে, কচুবাড়িয়া, ওটার নাম হলো বগি, ওই সুন্দরবন এলাকা। তখন এমন একটা হঠাৎ করে রাত্রে কালবৈশাখীর তুফানটা জ্বরটা আসছে, তখন আমি ভাবে ছিলাম এটুকুই যে তখন যদি ভুল করি এবং আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা সেন্স হারাই ফেলে, তখন এই কিছু যাত্রী ছিল এটার ভিতরে, তখন তারা তো কান্নাকাটি শুরু করছে, বিভিন্ন ধরনের হই হাল্লা চিল্লাচিল্লি আল্লাহ বিল্লাহ করতেছে, কিন্তু ওই দিনকার লঞ্চটা ভাসার মতো না। হঠাৎ করে তখন আবার এক ইঞ্জিল হয়ে গেছে, দুইটা ইঞ্জিল হঠাৎ হয়ে গেছে একটা। তখন তো আরো ভয়াবহ, তখন সেটা কন্ট্রোল করতে, আর তখন তো ছিল না, হাইড্রোলিক ছিল না, তখন হুইল ছিল। এটা 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই হুইল ছিল, তখন কিন্তু হাইড্রোলিক ছিল না। সেটা অনেক কষ্ট করে তারপর ওটা কন্ট্রোলে আসে। যখন ওই তুফানটা আসে তখন লঞ্চটা আপ ডাউন করছে, না চাইছে এরকম। ওই কমপক্ষে 20-25 হাত এরকম চলছে। ওই ঝড়টা এমন ভাবে ভয়াবহ ছিল, যখন ওই লঞ্চটারে এমন ভাবে পানির থেকে উপরে 20 হাত উপরে উঠে ফেলেছে। আমার মাস্টার তো ওই যেটা বললাম আর কি আপনার কাছে, যেটা সে হারাই ফেলেছে, কিন্তু আমি হারাই নাই। যদি হয়ে যায়, তখন এই যাত্রী কি হবে, যাত্রী কি অবস্থা হবে? ওই যেখান থেকে বাতাসটা যেদিক থেকে আসে, লঞ্চটারে সেই মুখোমুখি করে ফেলেছে। তখন ওই বাতাসটা যদি এক সাইডে থাকে, তখন ওটা লঞ্চটা কাইট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি সোজা রাখছি। বাতাস তুফানটা যেদিক থেকে আসে ওখান থেকে সোজা রাখছি। আমি বুঝতে পারছি এটুকু যে আমি সহ তো আমার জায়গায় ফেলাইছে, বডি সহ। তখন আমার একটু খারাপ লাগছে একবার যে এই আজকে মনে হয় যে শেষ। তারপর আল্লাহ পাক বাঁচাইছে অনেক। যখন বিষাদ উপরের থেকে পানিতে আবার পড়লো নিচের দিকে লঞ্চটা, তখন যাত্রীরা ভয় পাইছে বেশি ডুবে যাবে, কিন্তু আমি ভয় পাই নাই। কিছু বাচ্চা ছিল। আর কিছুক্ষণ পরে দেখি যে মাস্টার ওনার বাড়ি ছিল চট্টগ্রামে। ওই মাস্টার সে অসুস্থ হয়ে গেছে, হেল্পার ছিল আমাদের লস্কর, ওরা তারে মাথায় পানি দিয়ে তারপর সুস্থ করে, কিন্তু আমি স্ট্রং ছিলাম। তখন দেখি যে, আর ওখান থেকে চরদোয়ানি যাইতে মাত্র 40 মিনিটের পথ। নদীর মাঝে এমন ভাবে ভয়াবহ একটা ঝড়ে পড়েছে, তখন ওই যাত্রীরা এমনকি প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলাইছে ভয়ে। বাতাস তো গুল্লির মতো বাতাসটা আছে, লাগে যেন। আর গাছ কিনারে যে গাছ ছিল, আমি দেখছি যে গাছের ডাল ছিঁড়ে তারপরে পানিতে ফেলাইছে, সেটাও ছিঁড়ে তারপরে বাইঙ্গে চড়ে পানি ফেলাইছে। আমরা তখন তো গেছি নদীর পাশ দিয়া, কিন্তু মাঝখানে যাওয়া লাগে না। চরদোয়ানি যাইতে হলে ওখান থেকে আর কি পারে যাইতে হয়। মাঝখানে থাকলে তো আরো ভয়াবহ ছিল। না, ওই জায়গাটার নাম ছিল বগি। পারে ছিলাম বিদায়, যার কারণে তেমন একটা পাই না, কিন্তু নদীর মাঝখানে থাকলে খুবই সমস্যা ছিল, হয়তো না বাঁচার মতো উপায় ছিল না। ঝড়তে 40 মিনিট ধরে, আর যদি 10 মিনিট থাকতো, আমার মনে হয় যে এই ঝড়টা লঞ্চ ফালাই দিত।